টলেন বিকারক। এই টলেন বিকারক দ্বারা কি করে, আমরা লাস্ট ক্লাস হচ্ছে পড়ছিলাম কার্বনিল মূলক শনাক্তকরণ। এখন দুইটা কার্বনিল মূলকের মনে করে একটা অ্যালডিহাইড একটা কিটোন, এদের মধ্যে আবার পার্থক্য করব কিভাবে। গতদিন আমরা পার্থক্য করছিলাম অ্যালডিহাইড কিটোন এক দল আর হচ্ছে অন্যটা অন্য দল ছিল। এবার তোমার কি করা লাগবে, অ্যালডিহাইড কিটোনের মধ্যে আবার কি করা লাগবে, পার্থক্য করা লাগবে। বুঝছি আমরা? মানে কোন একটা টাকা পয়সার জন্য মনে করো ওরা দুইজন অন্য আরেকজন থার্ড পার্টি একজনের সাথে মারামারি করছে, কইরা টাকা পয়সা ওরা নিয়ে আসছে। টাকা পয়সা আনার পর এখন এটা আবার নিজেরা ভাগাভাগি করতে যায় কেন লেগে গেছে। এখন এই দুইজনের মধ্যে আবার কে কতটুকু পাবে এটা হিসাব করার জন্য এই জিনিসগুলো দরকার। তো এখন টলেন বিকারকটা কি আগে আমরা লিখি, লেখো হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত 10% অ্যামোনিয়া মিশ্রিত 10% সিলভার নাইট্রেট AgNO3 সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। লিখছো? সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। এটা নিচে লেখো টলেন বিকারকের প্রধান উপাদান। টলেন বিকারকের প্রধান উপাদান ডাইঅ্যামিন। আমরা এরকম বলছিলাম অ্যামিন বা অ্যামোমিন, তুমি যেটাই বলো। অ্যামোনিয়া যদি কোনো যৌগের মাঝখানে থাকে তখন এটা আমরা অ্যামোমিন বা অ্যামিন বলি। ডাইঅ্যামিন এই হচ্ছে সিলভার আর এই হচ্ছে হাইড্রোক্সাইড। প্রধান উপাদান আগে বাংলা লেখো ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। প্রধান উপাদান ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। লেখো। জিদান আমারও ডাকছিল, আমার মনে খেলা আছে কলোনিতে স্যার আজকে ম্যাচ আছে। আচ্ছা স্যার। আমারও বলছিল স্যার খেলবেন নাকি, শনিবার স্যার ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড লিখছি আমরা। এরপরে লেখো, এটা লেখার পর দেন হচ্ছে এখন আমরা সেটা কিভাবে কি প্রস্তুত করে লেখো। এটা টলেন বিকারকের প্রধান, এর সাথে আর অন্যান্য কিছু থাকে। তো এখন এটা এক প্যারা লেখার পর আরেকটা প্যারা লেখো। আরেকটা প্যারা লেখো হচ্ছে সম-আয়তনের দেখো সম-আয়তনের 10% সম-আয়তনের 10% সিলভার নাইট্রেট দ্রবণ মানে AgNO3 দ্রবণ। সম-আয়তনের 10% সিলভার নাইট্রেট দ্রবণ এবং 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে অদক্ষেপ পড়ে। দেখো মিশ্রিত করলে অদক্ষেপ পড়ে। সম-আয়তনের 10% সিলভার নাইট্রেট দ্রবণ সম-আয়তনের 10% সিলভার নাইট্রেট দ্রবণ এবং 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে অদক্ষেপ পড়ে। লিখছো? এরপর লেখা হচ্ছে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH
অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH দ্রবণ যোগ করলে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH দ্রবণ যোগ করলে ওই অদক্ষেপ দ্রবীভূত হয়ে বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের এই বর্ণহীন দ্রবণই টলেন বিকারক। সিলভার নাইট্রেটের এই বর্ণহীন দ্রবণই টলেন বিকারক। এটি মৃদু জারক রূপে কাজ করে। এটি মৃদু জারক মানে দুর্বল জারক, এটি মৃদু জারক রূপে কাজ করে। অ্যালডিহাইড কি পদার্থ? মৃদু বিজারক। যেখানে আর এ হচ্ছে মৃদু জারক, তাহলে কি করতে পারে? অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করে। দেখছি আমরা। এরপরে হেডলাইন দাও, টলেন বিকারক শেষ হলে এরপরে হেডলাইন দাও হচ্ছে ফেলিং দ্রবণ। হেডলাইন দাও ফেলিং দ্রবণ। মানে এই যে দুইটা জিনিস আমরা এই দুইটার নাম শুনছো, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ এই দুইটা দিয়ে কি করে? অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য করে, বাট আমরা এখনো পার্থক্য করতেছি না। আগে আমরা এই দুইটার প্রস্তুতি দেখতেছি যে এদেরকে কিভাবে প্রস্তুত করা হয়। তো ফেলিং দ্রবণটা কি আগে লেখো হচ্ছে কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ব্র্যাকেটে লেখো রচিলি লবণ। এটার নাম রচিলি লবণ। দেখাবো না, লেখো। সংকেত দেখলেই তোমার পরিচিত মনে হবে, যে রাস্তাঘাটে দেখছো। লেখো, সাউন্ডের মধ্যে দেখছো। দেখো রচিলি লবণ লিখছো। এর সমআয়তন দ্রবণের মিশ্রণ। রচিলি লবণ এর সমআয়তন দ্রবণের মিশ্রণ। এরপর লেখো ফেলিং দ্রবণ গাঢ় নীল বর্ণের হয়। এখন কথা হচ্ছে এই যে রচিলি লবণের সংকেতটা দেখতে কেমন বা আমরা কিভাবে লিখবো, এটা না, এটা লেখার ওয়েটা কি রচিলি লবণের। তো তখন হচ্ছে আমরা যদি লিখি এটার নাম কি বলো তো? COOH। দাঁড়াও শেষ করি। COOH কার্বক্সিলিক অ্যাসিড লাভ দিয়ে করছে। পুরো যৌগের নাম টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এখন
আমরা কি বলছি দেখো রচিল লবণের যে আরেকটা নাম ছিল টার্টারেট। এই হাইড্রোজেন সরায় এখানে মনে করো এটা পটাশিয়াম আসছে আর এটা সরায় এখানে সোডিয়াম আসছে, তাহলে কি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। তখন থাকে কি এই হচ্ছে সোডিয়াম, এই হচ্ছে পটাশিয়াম, এরপর হচ্ছে সি কয়টা দেখো তো চারটা, C4, H কয়টা চারটা, ও কয়টা ছয়টা, দুইটাতে শুরু করছো ছয় যায় তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। দেখো এটা হচ্ছে এটা সংকেত, বুঝছি কিভাবে আসছে সংকেত, হ্যাঁ। তো এটা হচ্ছে কি সাইড এক জায়গায় লিখে রাখো এক সাইড করে, যে এটার নামই কি রচিলি লবণ, বাণিজ্যিক নাম। লেখো তাড়াতাড়ি। এইখানে যদি আমরা বিক্রিয়া দেখি, দেখো এই ফার্স্টে কি কি নিছিলা তুমি, আমরা বিক্রিয়া দেখি এগুলো মুছে দিলাম, হ্যাঁ। দেখো এই হচ্ছে কপার সালফেট, এর মধ্যে কি যোগ করছিল তুমি, দেখো তো আমরা বাংলায় লিখছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে আমাদের কি হয় দেখো এই কপার হাইড্রোক্সাইড। আর কি থাকে এখানে, যদি হাইড্রোক্সাইড 2 দেই তাহলে এখানে কি দেয়া লাগবে, 2 দেয়া লাগবে, Na দুইটা আর SO4 প্লাস Na2SO4। এই কপার হাইড্রোক্সাইড এই যে উৎপন্ন হইছে, এ হচ্ছে আবার কি করে বিক্রিয়া করে কার সাথে, এই যে রচিলি লবণের সাথে। তখন CuOH2, যদিও ফেলিং দ্রবণ যখন আমরা এর বিক্রিয়া ঘটাবো দেখবা যে এরা দুইজনে যৌথ বিক্রিয়া করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি কপার হাইড্রোক্সাইড। ফেলিং দ্রবণের বিক্রিয়া যখন আমরা শনাক্তকরণ করবো এদেরকে নিয়ে যোগ করি, আর কাউরে নিই না। বাট এইখানে হচ্ছে যদি বলে ফেলিং দ্রবণ প্রস্তুতি, যে রচিলি লবণ C4H4O6 এর সাথে যখন বিক্রিয়া করে তখন বেশি কিছু হয় না, তখন কি ঘটে দেখো এখানে কপারের যোজনী 2, কপার টার্গেট করে সোডিয়াম, যে সোডিয়ামকে সরায় এর জায়গায় কে বসবে, কপার বসবে। তখন এই সোডিয়ামকে সরায় যখন কপার বসে তখন কি ঘটা লাগে, তাহলে সোডিয়াম কয়টা লাগবে, 2টা লাগবে না, কারণ সোডিয়ামের যোজনী 1, কপারের যোজনী কত 2 দিলাম। আর তখন কি হয় দেখো এই ভালো করে বুঝছো, তখন এই বিক্রিয়ায় এই সোডিয়াম আর OH এরা যুক্ত হয়ে কি উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা লিখলাম 2NaOH। আর বাকিটা কি দেখো কে কয়টা, তাহলে 2টা, এই লিখলাম কে 2টা, এই যে K2। আর এই যে C4H4O6 এটাও কয়টা, 2টা, এই যে 2 আছে না। আর কি হইছে এখানে এক্সট্রা কি আসছে, কপার আসছে, এই হচ্ছে কপার, এটা উৎপন্ন হচ্ছে, বুঝছেন না। লেখো আগে, এটার নাম পটাশিয়াম ডাই টার্টারেটো কিউপ্রেট। মানে কি পটাশিয়াম টার্টারেট কয়টা, ডাই টার্টারেটো এই কপারের জন্য কিউপ্রেট, পটাশিয়াম ডাই টার্টারেটো কিউপ্রেট, এই হচ্ছে এর নাম। তাড়াতাড়ি লেখো। তুমি বলে শুরু করো। তোমরা যাবো না, ফর্ম নিছো, ফর্ম নিয়ে যাও। কয় তারিখ ডিসেম্বরের 18 তারিখ। হ্যাঁ
আগে ব্যাক করলে যে জার্সিগুলো বানা দিয়ে দিবে বুঝছো, যাতে কারোটা যদি কোনো সমস্যাও থাকে আইনা পিকনিকের আগের দিন দিলাম আইসা বলো স্যার দেখেন আমার জার্সি দিন কেমন জানি তো এটার কারেকশন কেমন হবে, তখন তো পুরো পিকনিক তো মন খারাপ থাকবে, আমার একটা জার্সি দিচ্ছে সবারটা ভালো আমারটা খারাপ, যদি ওটা কোনো ম্যাটার না কিন্তু মন খারাপ থাকবে। আমরা ঘুরতে যাইতেছি মন খারাপ থাকার জন্য তো না। এবছর আগের চেয়ে লোক বেশি হবে, মানে অলরেডি 83 জন হয়ে গেছে রেজিস্ট্রেশন। আগেরবার কতক্ষণ লাগছে? 3 ঘন্টা না 4 ঘন্টা লাগছে না? ওরে তো হচ্ছে যে কিসের জন্য? স্যার আপনি নতুন জায়গায় নিলে আমার সবগুলো বন্ধ হয়ে যায়। কোনগুলা মিথিলা, মরিয়ম, জাকির, এটা নতুন জায়গায় তোমরা বুঝতেছো না। ওরা তো গেছে আগে। না না আগের জায়গায় আমি তোমার কি বলছি বুঝছো, যেমন এটা এখন ডাবল রিসোর্ট, মানে তুমি এই পাশে ঢুকোই না ওই পাশে থাকো। আমি ওই দিন যাই ঘুরে আসছি, নতুন জায়গায় নিলাম, তুমি আসার পর আমি দুর্নাম করতাম। শনিবার যে তোমাদের পড়াইনি, এক শনিবার মনে আছে? এই যে গত শনিবার আগের শনিবার কোন শনিবার পড়াইনি, অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সারাদিনে আমি রিসোর্ট করছি, গাড়ি নিয়ে গেছি। তাই মনে করো কত 16-17 রিসোর্ট হয়ে গেছে, কোনোটাই কিছু নাই। যেগুলো আছে ওগুলো অনেক এক্সপেন্সিভ, মানে 3000 টাকা করে পার পারসন। এটাই গেল। এরপর হচ্ছে আবার ওখানে আমরা ছাড়াও আরো 3-4 গ্রুপ থাকবে, মানে যে যার মতো থাকবে। তুমি যে বলবা যে স্যার আমরা এখানে তুমি নাই, তুমি চান্স পেলে বসবে না, বসতে পারবে না। রেন্ট তো মনে করো কাউরে সরাই তোমার দেওয়া যাবে। আর এটা হচ্ছে কি হচ্ছে জানো, আগে মনে করো তোমার এটা রিসোর্টটা হচ্ছে এমন, আগে মনে করো তোমার রিসোর্টটা ধরো এই পাশ ছিল আমাদের রিসোর্ট, দেয়াল দেয়া ছিল। আর এবারে দেয়াল ভাঙা রিসোর্টটা এই পাশে যতখানি ছিল এই পাশে ঠিক ততখানি আরো বাড়ছে, মানে ডাবল রিসোর্ট। কোন পাশে? এই যে মাঠ ছিল এটা? হ্যাঁ, এবং এই পাশের থেকে এই পাশ অনেক সুন্দর। বুঝলো, শুক্র শনি নিতে চাইলে তখন আমি চাইছিলাম, আমার এটার মধ্যে প্রথমে লেখা ছিল 13 তারিখ শনিবার, পরে আমি যে কলম দিয়ে আবার 18 বানাইছি 13। তখন ওইখানে হচ্ছে এমন দেয়া ছিল, আমি শনিবার যাওয়ার পর বলছি স্যার তাহলে আপনার আমাদের তো 2টা স্লট, হয় আপনি নতুন পাস নেন না পুরাতন পাস। পরে বলছেন আমার পুরোটা লাগবে, তখন বলছে তাহলে শুক্র শনি ছাড়া না। স্যার ওটা কি লিখছেন? ইউ না ভিউ? আরে না, আর জার্সিতে নাম থাকে। বাকিদের পাবো কেন? আমি বুঝতে পারি, জার্সিতে নাম থাকে। আগেরবার আমি টাকা জমা ছিল এই জন্য, ঈদের পর মানে আমার টাইমে ছিল না, কিছু কাজে চল না আমার একটা লাস্ট টাকা এমন না তুই যখন ফেল করছ তাহলে পরে আমি যাই না ইংলিশ মিডিয়ামে দিয়েছে নিয়ে টিচারে জবাব দিনে গেল স্যার। দেখো মানে আমি আর কি তোমাদের বুঝাইতে ব্যর্থ হয়েছি, এই কারণে মনে করো তোমরা, আমি খুঁজছি এটাতে গেছি সবার লাস্টে অনেকগুলা, তো ওগুলাতে নিলে তুমি এসে বলতো স্যার এটা কই নিলেন, একটা বসিরহাট বাজারে ভালো ছিল, অনেকগুলো এবং এটা সম্পূর্ণ নতুন। এখন যেমন আগে তোমরা নৌকায় না মনে প্যাডেল বোটিং সিস্টেম করছে, অনেক মানে সব অত্যাধুনিক করে ফেলছে। ওটার ভিতরে তুমি মাছ ধরবে, এটাও তোমার মানে কিছু নাই, আর সব টিকিটের সাথে ভিতরে সব, মানে শুধু এখানে তোমার ওরা বসিয়ে দিলে সব দেবে, ওটার মধ্যে অনেক মাছ, তুমি মাছ ধরতে চাইলে ধরতে পারবে, এরপর ধরার পরে যেটা হবে ওই মাছ তোমার কিনে আনা লাগবে, জানতে চাও। কেউ মাছ ধরলে সে মাছ রাইখা আসে, শখের মাছ যারা ধরে অনেক মাছ নাকি বসে দিলি নাকি মাছ ধরে, বড় বড় মাছ। একুরিয়াম কি তুমি একুরিয়াম মাছ নাকি একটা 2 কেজি 2.5 কেজি মাছ খাওয়ার মাছ, একুরিয়াম নাই রাইনা কি করবে,
ওইদিন আমাদের দিন গেছি ওদিন নাকি ওই আগের দিন একজন 19 কেজি মাছ ধরছে আর ওনাদের সিস্টেম হচ্ছে দেখো স্যার আমরা মনে করেন টিকিট নিলাম 200-300 টাকা করে এরপরে আমরা পুকুরে কোনো মাছই রাখলাম না আমরা সারাদিন বসে নিয়ে বসে রইলেন মাছ পাইলেন না লাভ কি হলো মাছ আছে আপনার ধইরা আমরা দেখা একটা রেট আছে এত টাকা করে বাজার দরের মতোই আপনারা চাইলে কিনে নিতে পারেন আর যদি না চান আমরা ফ্রিজে রেখে দেওয়া আবার ওগুলো গেটদের খাওয়াই জিনিস হচ্ছে না খাতা না মানে সম্পূর্ণ চেঞ্জ আগের ই নাই এই কারণে আমি মার্গন দেখা না ছিল তার কিছু করার নেই আর গেলে আমার লাভ নাই বরং মনে কর 2 সেট জন না গেলে আমার মনে কর আর্থিকভাবে লাভ আছে একজন না গেলেই আমার 600 থেকে 700 টাকা লাভ বাস ছাড়া কিছু তো বাসে কি সমস্যা বমি আসে আমি বলি তুমি একটা বমির ট্যাবলেট খাবা তোমার নরমালি সকালবেলা তো ফাঁকা থাকে বা বমি মানে যখন অনেকজন থাকবে তখন বমির কথা মনেই আসবে না দেখো আপনি বাস তো আমাদের খারাপ লাগলে আমরা বাস থামাবো সমস্যা নেই রাস্তার মাঝখানে সবাই থামাইলে নিতে না এরপর ওরে দিয়ে আরেকজনে দিয়ে দূরে পাম্পে ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে এরপরে হচ্ছে এবার আমরা লিখি নেক্সট এটার নিচে হচ্ছে হেডলাইন দাও অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণ এটা সমস্যা হয় না বড় সমস্যা অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্যকরণ উঠতেই পারো না এমন আমি হাজি মাসিন পর্যন্ত যেতে পারি না এখান থেকে হাজিমা এইখানে যেতে পারো না এর মধ্যে বাড়ি তো বরিশাল যাবে গাড়ি তোর বিয়ে যদি ইয়া পঞ্চগড়ের দিকে যদি কেমনে যাবে হাইটা যাবে প্রাইভেট কারও তো বমি আসছে প্লেনে যাবে প্লেনে তাহলেই করবো ঘোড়ার গাড়ি নিবা লেখো না সাইকেলে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্যকরণ আমরা যে পার্থক্যকরণ দেখে 1 নাম্বার দিয়ে লেখো পার্থক্যকরণের অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্যকরণ কি করবা হোন্ডা রুমে সিটো করবে দেখো আমরা হ্যাঁ কথা না বলি দেখো আমরা হেডলাইন দিছে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ যার এই হেডলাইনের পর 1 নাম্বার দিয়ে লেখো টলেন বিকারক পরীক্ষা টলেন বিকারক পরীক্ষা 1 নম্বর দিয়ে হেডলাইন দাও টলেন বিকারক পরীক্ষা এই যে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্যকরণ হেডলাইন দিছো এটার পাশে অবশ্যই আগুন চিহ্ন দিবা এখানে আসি এটা এই যে বড় হেডলাইনে বসে এটাই আসে এখানে বসে দেখো আমরা লিখি এটার নিচে লেখো বাংলা লেখো আগে পরে আমি বুঝাই দিচ্ছি লেখো 2 থেকে 3 ml এরকম লিখো বাংলা লেখো 2 থেকে 3 ml 2 থেকে 3 ml
দেখছো পরিমাণ টলেন বিকারক 2 থেকে 3 ml পরিমাণ টলেন বিকারক দেখছো 2 থেকে 3 ml পরিমাণ টলেন বিকারক একটি পরীক্ষা নলে নিয়ে এর মধ্যে 5 থেকে 6 ফোঁটা জৈব যৌগ যোগ করে এর মধ্যে 5 থেকে 6 ফোঁটা জৈব যৌগ যোগ করে মিশ্রণটিকে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে 2 থেকে 3 মিনিট গরম করা হয় 2 থেকে 3 মিনিট গরম করা হয়। লেখো পরীক্ষা নলের ভিতরে লিখছো পরীক্ষা নলের ভিতরে চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হলে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। লিখছো কিটোন এই বিক্রিয়া প্রদর্শন করে না। আমরা বাংলা লেখাগুলো কি লিখছি আগে দেখো, এবার বুঝো ভালো করে। আমরা বাংলা লেখাগুলো লিখছি হচ্ছে এরকম, এই হচ্ছে একটা নল নিলাম, ভালো করে বুঝো। আমরা একটা নল নিলাম, এর মধ্যে হচ্ছে 2 থেকে 3 মিলিলিটার কি নিছি আমরা টলেন বিকারক। দেখো মানে আমরা বাংলা লেখাগুলো, তুমি এই চিত্রটা জানা থাকলে তুমি বাংলা মানে কি কি নিলাম হুবহু আমি যা লিখছি তাই লেখা লাগবে তা না, বাট এই পরিমাণগুলো যদি ঠিক থাকে, লাইন এদিক ওদিক হোক সমস্যা নাই। এরপর হচ্ছে এর মধ্যে আমরা বাইরে থেকে কি যোগ করলাম, জৈব যৌগ। কি যৌগ আমরা তো এখনো জানি না, 5 থেকে 6 ফোঁটা যোগ করলাম। যোগ করেই আমরা থামি নাই, যোগ করার পর কি করছে, এরে এই পাত্রটাকে গরম পানির মধ্যে রেখে উত্তপ্ত করছে। কি রকম, মনে করে এই পুরো পাত্র আমরা কি করছি দেখো, মনে করে এই পুরো পাত্রটারে আরেকটা পাত্রের মধ্যে ডুবাই দিলাম। এই পর্যন্ত মনে করো গরম পানি রাখা ছিল এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ধরো গরম পানি আছে। গরম পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা পানি আছে। এর মধ্যে আমরা কতক্ষণ রাখছি, 2 থেকে 3 মিনিট রাখা হয়। 2 থেকে 3 মিনিট রাখার পর তুমি দেখতে পারলা ধীরে ধীরে একদম সিলভার, উজ্জ্বল সিলভার কালার, চকচক করে একদম। তো তখন এটার চারপাশে, সিলভার তো কালার আমরা বোর্ডে রাখতে পারতেছি না, এই যে সবুজে আমরা ধরলাম আমাদের সিলভার। এটার চারপাশে কি হইছে, এই যে নলের চারপাশে এরকম একটা প্রলেপ পড়ছে, কিসের, সিলভারের। এজি যেটা বলা হয় সিলভার দর্পণ। তো এই প্রলেপ পড়লে তখন আমরা শিওর এই জৈব যৌগ, তখন আমরা শিওর হইছি এই জৈব যৌগটা কি আছে আমাদের,
এই জৈব যৌগটা হচ্ছে অ্যালডিহাইড। এর আগ পর্যন্ত আমরা কি শিওর ছিলাম না। এটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। বুঝছি কথাগুলো, এগুলোই আমরা সব বাংলায় লিখছি। দেখো তো বাংলা লেখা বুঝো কিনা, বুঝছি আমরা। তো তখন সিলভার দর্পণ মানে কেমন একদম সিলভার রঙের নেই? হ্যাঁ হ্যাঁ সিলভার, মানে চারপাশে পুরা নলের চারপাশে সিলভার কালার হয়েছে এবং যা এতটাই উজ্জ্বল যে যার মধ্যে মনে করো ছবি দেখা যায় তাকালে, প্রতিচ্ছবি দর্পণের মতো। তো তখন এখানে বিক্রিয়াটা কি আমরা যদি দেখি, দেখো H CHO, আমরা লিখলাম CH3 CHO, দুই ধরনের লিখলাম, মিথানল ইথানল। কিটোনও লিখি আমরা, দেখো CH3 CO CH3 না কিটোন। এর সাথে আমরা কি যোগ করছিলাম মনে আছে? Ag, টলেন বিকারকের সংকেত, টলেন বিকারকের প্রধান উপাদান কি ভুলে গেলে কিন্তু হবে না, Ag NH3OH। এইটাই যে টলেন বিকারক না, এটা দ্রবণ, বাট প্রধান উপাদান হচ্ছে এটা। তুমি বলো লেবুর শরবত, তাহলে প্রধান উপাদান কি লেবু, বুঝছি আমরা। তো এখন এই হচ্ছে Ag NH3OH, Ag NH3OH। তো এদের বিক্রিয়ায় কি ঘটে? এই হচ্ছে বিক্রিয়াই দেয় না, আর দর্পণ আসবে কেন? কারণ কিটোনের সক্রিয়তা অ্যালডিহাইড অপেক্ষা কি কম, কারণ কিটোন এই বিক্রিয়া দেয় না। আর এই ক্ষেত্রে কি হয় দেখো, এই যে সিলভার হচ্ছে আলাদা হয়ে যে সিলভার দর্পণ সৃষ্টি করছে, মানে সিলভারটা কি হয়ে যায় সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সিলভার। আর কি উৎপন্ন হয়? আর উৎপন্ন হয় হচ্ছে HCOONH4 প্লাস অ্যামোনিয়া প্লাস H2। সমতা করতে যদি না পারো করা লাগবে না, আর করতে চাইলে এই যে N কয়টা, দুইটা, 2 দিলাম। এই হচ্ছে সমতা, যদি করতে না চাও করা লাগবে না, বুঝছি আমরা। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, যে সিলভারের কি হয়েছে দর্পণ সৃষ্টি। এটার ক্ষেত্রে সেম বিক্রিয়া, যে 2Ag সেম সমতা দেখাইতেছে, উৎপন্ন সিলভার দর্পণ প্লাস CH3COONH4। শুধু এখানে H ছিল দেখে এখানে H, এখানে CH3 ছিল দেখে এখানে কি CH3, বাকি সব কিছু এক, 3NH3 প্লাস H2। এই হচ্ছে সমতা। কি সৃষ্টি হয়েছে? সিলভার দর্পণ। এটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, বুঝছি আমরা। এটা তুমি নিজে বোঝার জন্য এঁকে রাখো, এখন পাশে লিখে রেখে বোঝার জন্য। পরীক্ষার হলে আবার এই চিত্র এঁকে স্যারে বুঝাইতে যাও না, বুঝছি আমরা। ব্যাকটুকের জন্য জায়গা রাখো। হ্যাঁ, আমরা ফেলিং দ্রবণটা দেখাই, পরে লিখো। তুমি দেখো, খেয়াল করো, এরপরে হেডলাইন দাও। হ্যাঁ, পরে লিখো, হেডলাইনও দেওয়া লাগবে না, আগে বুঝে নাও। দেখো, ফেলিং দ্রবণ পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা। একটু লিখতে কতটুক জায়গা রাখতে পারে রাইখা একবার হেডলাইন দাও, ফেলিং দ্রবণ পরীক্ষা। ফেলিং দ্রবণ পরীক্ষায় কি ঘটে দেখো, এখানে হচ্ছে সেম টাইপের চিত্র, শুধুমাত্র কি হয় দেখো, এই ফেলিং দ্রবণ পরীক্ষায় সেম চিত্র। আমরা এই চিত্র কি আঁকছিলাম আগেরটায়? চিত্রটা আঁকে ফেলো, বাংলা লেখা পরে, মানে বিক্রিয়া পরে লেখা, চিত্রটাই কেন? চিত্রটা আঁকো। চিত্র আঁকো, বিক্রিয়া লেখা দরকার নাই, বিক্রিয়া পরে লিখো। শীতকালীয় বই।
ক্লাসের লাইভ কি হইছে সকালেও দেখছি ঘুরে আপলোড হয় বুঝে তো স্যার 24 মিনিটে 24 মিনিট ছিল আপলোড হইছে সকালেও দেখছি ঘুরে বুঝছেন না লেখা ফেলিং দ্রবণ পরীক্ষার ক্ষেত্রে কি হয় দেখো সেম জিনিস দেখো সেম জিনিস এইখানে হচ্ছে কি যোগ করা হয় ফেলিং দ্রবণ তো বাংলা লেখা কি লিখবো বলো তো সব একই না একদম শুরু থেকে ওই যে সিলভার যে অদক্ষেপ পরে অদক্ষেপের আগ পর্যন্ত সব একই এই ক্ষেত্রে কি হয় তখন হচ্ছে অদক্ষেপটা হবে এখানে হচ্ছে এরকম এই হচ্ছে অদক্ষেপ পরে কিসের অদক্ষেপ পরে এটা হচ্ছে Cu2 এর অদক্ষেপ পরে কি বর্ণের লালচে বর্ণের অদক্ষেপ পরে এই লালচে বর্ণের অদক্ষেপ দেখে আমরা বুঝি এটার মধ্যে কি আছে অ্যালডিহাইড আছে বাকি লেখা সব এক তুমি শুরু থেকে কোন পর্যন্ত একই জানো এই যে দেখো এই যে তোমার 2 থেকে 3 মিনিট গরম করা হয় এই পর্যন্ত সেম একটু পরে লিখবা তুমি পরে আগে দেখো এরপর পরীক্ষা নলের ভিতরে চকচকে কি লিখছিলাম সিলভার দর্পণ সৃষ্টি হয় ওইখানে তুমি কি লিখবা এখানে হচ্ছে CO2 এর লালচে বর্ণের অদক্ষেপ পরে যা দেখে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হওয়া যায় কিটোন এই বিক্রিয়া দেয় না ওটা আমরা পরে লিখব আগে আমরা বিক্রিয়া দেখে দেখাই তো এখন এই বিক্রিয়ায় এই মনে করো আমরা লিখলাম অ্যালডিহাইড HCHO এই লিখলাম আরেকটা অ্যালডিহাইড CH3CHO এই লিখলাম কিটোন ফেলিং দ্রবণ বলতে আমরা যাই লিখে আমরা কি বুঝি এটা কপার হাইড্রোক্সাইড আমরা বলছিলাম আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড এরাই হচ্ছে কি করে বিক্রিয়ায় ওই সাথে ওই যে আমরা লিখছিলাম যে পটাশিয়ামের টার্টারেট ওই যৌগগুলো আছে বাট ওরা কি করে না বিক্রিয়া করে না দেখো NaOH CuOH2 NaOH এর কোনো সমস্যাই নেই কারণ এই কি করে না কোনো বিক্রিয়া করে না আর অন্য যারা আছে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো এদের বিক্রিয়ায় Cu2 লেখা মানে এটা 2 অণু লাগবে কারণ কপার কয়টা এটারই তো অদক্ষেপ পরে লালচে বর্ণের বাকি থাকে কি আমরা যদি দেখি HCOONA এরপরে বাকি থাকে কি আমরা হিসাব করব না এটা লেখা নি Cu2O প্লাস CH3COONA এটা কয় অণু লাগবে 2 অণু লাগবে এবার আমরা হিসাব করি কি কি গেছে কি কি বাকি আছে ভালো করে বুঝো আগে এখানে হচ্ছে এই যে এটার কি কালার লালচে বর্ণের অদক্ষেপ পরে হ্যাঁ এটাও সেম লালচে এটা দেখে আমরা বুঝি এটার মধ্যে কি আছে অ্যালডিহাইড আছে বাকি থাকে কি দেখো কপার দুইটা না হয় চলে গেল হাইড্রোজেন কয়টা কি গুনি 1 2 এখানে 4টা 4 8 2 6 1 7 এখানে হাইড্রোজেন গেছে কয়টা একটা 6টা মানে 3H2 লিখলাম অক্সিজেন কয়টা এখানে দেখো একটা আর এই দুইটা কয়টা তিনটা এখানে কয়টা দেখি 2 2 দুগুনি 4 1 5 1 6 এখানে তিনটা চলে গেছে আর কয়টা বাকি তিনটা না বুঝছি আমরা আলটিমেটলি বাকি সব সোডিয়াম একটা সব মিলে গেছে এখানেও কত প্লাস CH2 এই হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ পরীক্ষা বুঝছি আমরা তো এখন এই পরীক্ষা দুইটা এরপর এটার বাংলা লেখা কি লিখব আমি তো বলেই দিলাম ওইভাবে এখন তোমার কাজ হচ্ছে কি জানো এটার যে ফাঁকা জায়গা রাখছিল এখানে এটা লেখো বিক্রিয়া লেখো এরপর হচ্ছে ফেলিং দ্রবণ হেডলাইন দেওয়ার পর বাংলা লেখা লেখো যেখানে না বুঝবা জিজ্ঞেস করো এরপর এটার বিক্রিয়া লেখো এই হচ্ছে তোমার টলেন বিকারক আর ফেলিং দ্রবণের মাধ্যমে কি অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য করবে